বন্ধুরা, আপনাদের সাজেশনে এমসিকিউ যে প্রশ্নগুলো রেখেছি, সেই প্রশ্নগুলো কেন আপনাদের 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে আপনাদেরকে বলবো এবং আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন এই যে এমসিকিউ প্রশ্নগুলো আপনাদের 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই এমসিকিউ প্রশ্নগুলো আপনাদের ফাইনাল পরীক্ষায় আসার বেশি চান্স, বেশি ইম্পর্টেন্ট, সেটা আপনারা বুঝতে পারবেন। তো এখানে একটু খেয়াল করুন, দেখুন এখানে যে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যে কবিতা চারটি রয়েছে তার মধ্যে অন প্ল্যানেটারি এবং অ্যাজলিপ ইন দ্য ভ্যালি, এই যে আপনাদের পোয়েট্রি দুটো রয়েছে, দুটো যে ভার্স রয়েছে, এই দুটো কবিতা থেকে আমাদের প্রথমে এমসিকিউ প্রশ্নের সেশন দেবো। এর পরের ভিডিওটির মাধ্যমে আমাদের স্যালাই কম্পেয়ার দি অ্যান্ড এবং দ্য পোয়েট্রি অফ আর্থ, এই যে দুটো কবিতা রয়েছে, এর পরের ভিডিওটির মাধ্যমে এমসিকিউ প্রশ্নের সেশন দেবো। তো এখানে যে বন্ধুরা আপনাদের সাজেশনে এমসিকিউ প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবেই। এই প্রশ্নগুলো একবার হলেও, এক থেকে দুবার হলেও একবার আপনারা পড়বেন, কেননা এখান থেকে আপনাদের অনেক প্রশ্ন আসার চান্স রয়েছে। এমনকি বলতে পারেন যে এখান থেকে আপনাদের প্রশ্ন আসবে। কেন আসবে দেখুন, এখানে একটু খেয়াল করুন। এখানে দেখুন সংসদ মক টেস্টের প্রশ্ন পাবেন, সংসদ নমুনা প্রশ্ন পাবেন, এবং দেখুন বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে, অর্থাৎ আপনাদের 2015 থেকে 17 পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়ে গেছে এই ইংলিশের, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল, দেখুন সেই এমসিকিউ প্রশ্নগুলো এখানে কিন্তু তোলা আছে। এবং এক একটা এমসিকিউ প্রশ্ন যে 17 সালে এসেছে, 18 সালে এসেছে, একটা এমসিকিউ প্রশ্ন দুবার করে এসেছে। সেই এমসিকিউর প্রশ্নের গায়ে দেখুন লেখা আছে যে এই প্রশ্নটা দুবার এসেছে বলে আমাদের লেখাও আছে। 2017 সালে লেখা আছে, 2018 সালে লেখা আছে। এবং আরও দেখুন যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নের ধারে দেখুন স্টার চিহ্ন দেওয়া আছে। তাই বন্ধুরা আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা এই এমসিকিউ প্রশ্নগুলো একবার হলেও পড়বেন। এখান থেকে প্রশ্ন আপনাদের আসবেই, আসার চান্স বেশি। তো চলুন কথা না বাড়িয়ে এই এমসিকিউর প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখুন প্রথম যে প্রশ্নটা রয়েছে, দ্য পোয়েট হু রোড অন প্ল্যানেটারি ইজ, কি বলছে যে অন প্ল্যানেটারি কবিতাটি কে লিখেছেন? এটা হচ্ছে জিভ প্যাডেল। জিভ প্যাডেল ইনি লিখেছেন, জিভ প্যাডেল। তারপরে দেখুন দুটো দেখবেন, টু কিল এ ট্রি, একটি গাছকে মারতে, কি বলছে যে ইটস নট ইজি, এটা সহজ নয়। হ্যাঁ, আপনারা যদি কবিতাগুলো একটু ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদের কবিতাগুলো পড়েছি, তাই এই অ্যান্সারগুলো আপনাদেরকে বলতে পারছি। আপনারা যদি কবিতাগুলো একটু ভালো করে পড়েন, আপনাদের যে সঠিক অ্যান্সারটা সেটা দেখলেই আমরা বুঝতে পারবেন যে একটি গাছকে মারতে এটা কিন্তু সহজ নয়। ইট ইজ নট ইজি টু কিল এ ট্রি, এই লাইনগুলো আপনাদের কবিতায় আছে। তাহলে ইটস নট ইজি। এ ট্রি ক্যান নট বি কিল্ড বাই, কি বলছি যে একটি গাছকে হত্যা করতে পারে না, মারতে পারে না। এটা হবে এ সিম্পল জ্যাব অফ নাইফ, একটি ছুরির সাধারণ খচাই কিন্তু একটা গাছকে মারতে পারে না। তারপরে প্রশ্নটা দেখুন, চারটা দেখুন, এ ট্রি গ্রো, একটা গাছ বেড়ে উঠেছে, একটা গাছ বেড়ে উঠছে না স্লোলি কনজিউমিং দ্য আর্থ, না ধীরে ধীরে আস্তে আস্তে গাছটি বেড়ে উঠেছে কনজিউমিং দ্য আর্থ, পৃথিবীকে শোষণ করে, কনজিউমিং দ্য আর্থ। তারপরে প্রশ্নটা দেখুন, পাঁচটা দেখবেন, দ্য বার্ক অফ দ্য ট্রি ইজ ডিসক্রাইব অ্যাজ লেফ্রাউস বিকজ, কি বলছে যে গাছের ছালটাকে বর্ণনা করা হচ্ছে লেপ্রাউসের মতন, একটা কুষ্ঠ রোগীর মতন। কারণ কি? কারণ হচ্ছে ইট ইজ রাফ অ্যান্ড হ্যাজ মার্ক, এটা হচ্ছে কর্কশ এবং অনেক চিহ্ন আছে ছালটার মধ্যে, ছালটা কর্কশ এবং অনেক এবড়ো খেবড়ো চিহ্ন আছে, যেটা হচ্ছে অ্যাজ লেপ্রাউস, কুষ্ঠ রোগীর মতো। নট সো মাচ পেন উইল ডু ইট, দেখুন এই প্রশ্নটা একটু ভালো করে পড়ুন। এখানে দেখুন এই লাইনটার মধ্যে একটা প্রশ্নে দেখুন অ্যান্সার আছে, নট মাচ পেন উইল ডু ইট, না এটা অনেকটা কষ্ট দিতে পারবে না। নট মাচ পেন উইল ডু ইট, এটা অনেকটা কষ্ট দিতে পারবে না। দ্য পেন ইজ কজ ডিউ টু, বলছে এই যন্ত্রণার কারণটা কি? এই যন্ত্রণার কারণটা হচ্ছে হ্যাকিং অ্যান্ড চপিং, এই শব্দগুলো আপনাদের কবিতার মধ্যে পাবেন, হ্যাকিং অ্যান্ড চপিং। ইন স্পাইট অফ দ্য সিম্পলি হ্যাকিং অ্যান্ড চপিং, ইন স্পাইট অফ সিমলি হ্যাকিং অ্যান্ড চপিং, না এই হ্যাকিং এবং চপিংয়ের যে সাধারণ যে খচা, যে আঘাত, এই সাধারণ আঘাতকেও কিন্তু বাদ দিয়ে, না দেখুন দ্য ব্লিডিং বার্ক উইল হিল, মানে রক্তাক্ত বার্ক মানে কি, রক্তাক্ত ছাল কিন্তু আবার আরোগ্য হবে। এখানে কবি বলছেন যে একটি গাছকে যদি কুড়ুল দিয়ে হ্যাকিং অ্যান্ড চপিং করা হয়, অর্থাৎ কাটা হয়, ছালটাকে কাটা হয়, তারপরেও কিন্তু ওই রক্তাক্ত যে বাকল, রক্তাক্ত যে ছাল, দেখুন দ্য ব্লিডিং বার্ক উইল হিল, ওই রক্তাক্ত ছালটা কিন্তু কিছু কিছু বছর বা কিছু মাস পরে কিন্তু ওই ব্লিডিং বার্কটা আবার কিন্তু উইল হিল মানে আরোগ্য হবে, অর্থাৎ ওই ছালটা আবার সেরে যাবে, আবার আগের সাইজে কিন্তু ফিরে আসবে। তারপরে প্রশ্নটা দেখুন, দ্য ব্লিডিং বার্ক উইল হিল, মানে রক্তাক্ত বাকল আরোগ্য, রক্তাক্ত বাকল ব্লিডিং বার্ক উইল, এখানে হিল দেখুন, এখানে এই প্রশ্নটা পড়লেন, এটা হবে হিল, দ্য ব্লিডিং বার্ক উইল হিল। তো যতটুকু বন্ধুরা আপনারা পড়বেন ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবেন, কেননা একটু যদি ভালো করে বুঝে পড়েন অনেক প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাদের কোশ্চেনের মতো থাকে। আপনারা কবিতাটা একটু ভালো করে বুঝে পড়বেন এবং প্রশ্নগুলো ভালো করে বুঝে পড়বেন।
তারপরে প্রশ্নটা দেখুন, মিনিয়েচার বাউস মানে কি না ছোটখাটো শাখা প্রশাখা। মিনিয়েচার বাউস এই লাইনগুলো আমাদের কবিতার মধ্যে পাবেন। দ্য ওয়ার্ড বাউ মিনস, দ্য ওয়ার্ড বা মিনস, দ্য ওয়ার্ডস বা মিন ব্রাঞ্চেস করবেন, এটা ব্রাঞ্চেস শাখা প্রশাখা। এখানে ছোটখাটো বাউস মানে হচ্ছে ব্রাঞ্চেস শাখা প্রশাখা। এটা দেখুন, এটা এই প্রশ্নটা রয়ে গেছে। দ্য কাল গ্রিন টুইগস রাইজ ফ্রম, এটা ক্লোজ টু দ্য গ্রাউন্ড, ক্লোজ টু দ্য গ্রাউন্ড এটা মানে হচ্ছে যে দ্য দ্য কাল গ্রিন টুইগস রাইজ ফ্রম, কোকড়ানো সবুজ টুইগসগুলি রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড মানে মাটির কাছাকাছি থেকে আবার ওগুলো উত্থিত হবে, বেড়ে উঠবে। তারপরে প্রশ্নটা দেখুন, 11 প্রশ্নটা দেখবেন, এই 11 প্রশ্নটা দেখবেন, মিনিয়েচার বাউস হুইচ ইফ আনচেকড উইল এক্সপেন্ড এগেন। দ্য ওয়ার্ড মিনিয়েচার মিনস very small, very small. The root needs to be pulled out of the anchoring earth, anchoring earth. The root needs to be pulled out of the anchoring earth. The uprooted root expose, the uprooted root expose trench of the tree. যখন কিন্তু গাছের মূলটাকে মাটি থেকে উপড়ে ফেলা হয়, আপরুট করা হয়, তখন কিন্তু গাছের শক্তিটা প্রকাশ করে। দ্য ট্রেঞ্চ অফ দ্য ট্রি। 14 প্রশ্নটা দেখুন, দ্য সোর্স অফ দ্য ট্রি ওয়াজ হিডেন ইনসাইড দ্য আর্থ ফর, কি বলছে যে গাছের উৎসটা মাটির মধ্যে লুকানো থাকে। এটা ইয়ার করবেন, ইয়ার বছরের পর বছর, ইয়ার অ্যান্ড ইয়ার দেখবেন এই লাইনগুলো আমাদের কবিতার মধ্যে আছে যে গাছের উৎসটা মাটির মধ্যে লুকানো থাকে ফর ইয়ার্স, বছরের পর বছর। দ্য রুট ইন অন ক্লিন ট্রি ইজ, দ্য রুট ইন অন ক্লিন ট্রি, এটা হোয়াইট অ্যান্ড ওয়েট। দেখুন হোয়াইট অ্যান্ড ওয়েট, গাছের মূলটা হচ্ছে সাদা এবং সিক্ত, ওয়েট মানে সিক্ত বা ভিজি। দেন দ্য ম্যাটার অফ ড্যাশ স্কোরিং অ্যান্ড চকিং করবেন, এটা করচিং অ্যান্ড চকিং। দ্য ট্রি গেটস কিল অন আফটার, দ্য ট্রি গেটস কিল্ড, দ্য ট্রি গেটস কিল অনলি আফটার, গাছটা পুরোপুরি একদম শেষ হয়ে যাবে, মরে যাবে, টুইস্টিং অ্যান্ড উইদারিং, যদি গাছটাকে মচড়ানো হয় এবং উইদারিং শ্বাস প্রশ্বাসটা বন্ধ করে দেওয়া হয়। টুইস্টিং অ্যান্ড উইদারিং, এই টুইস্টিং এবং উইদারিং যদি গাছের উপর করা হয় তাহলে কিন্তু ওই গাছটি একদম সম্পূর্ণ মরে যাবে। তারপরে আমরা দেখুন, দ্য পোয়েট সিম টু সাজেস্ট দ্যাট ইন অর্ডার টু কিল এ ট্রি, কি বলছে কবি সাজেস্ট করেছেন, দ্য পোয়েট সিমস টু সাজেস্ট দ্যাট ইন অর্ডার টু কিল এ ট্রি, এটা কি বলছে যে গাছটা, কবি মনে করে যে গাছটি পুরোপুরি মরে যাবে, কখন মরে যাবে, এটা করবেন টোটাল ডিস্ট্রাকশন অফ দ্য রুটস, সম্পূর্ণ একদম গাছের মূলগুলোকে ডিস্ট্রাকশন করতে হবে, ধ্বংস করতে হবে। উইল ডু দ্য জব, উইল ডু দ্য জব, তাহলে কিন্তু গাছটা সম্পূর্ণ একদম নিধন হয়ে যাবে। তারপরে প্রশ্নটা দেখুন, দ্য টন অন ক্লিনেটরি ইজ, এটা হচ্ছে স্যাটরিরিক, স্যাটরিরিক করবেন, স্যাটারিক, স্যাটরিরিক। দ্য টন অফ অন ক্লিনেটরি ইজ স্যাটরিক। চলুন অ্যাজলিপ ইন দ্য ভ্যালির প্রশ্নগুলো দেখায়। এখানে দেখুন অ্যাজলিপ ইন দ্য ভ্যালি আপনাদের এই কবিতাটা, অ্যাজলিপ ইন দ্য ভ্যালি। এখানে দেখুন প্রথম যে প্রশ্নটা, একের প্রশ্নটা খেয়াল করবেন, রিমবাউন্ড রিসিভ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ওয়ার হোয়াইল ফাইটিং ইন দ্য, কি বলছে যে রিমবাউন্ডের প্রথম অভিজ্ঞতার হাতটা পেয়েছিলেন, অর্থাৎ অফ দ্য ওয়ার, না এখানে বলছে যে রিমবাউন্ড যুদ্ধের প্রথম অভিজ্ঞতা পেয়েছিলেন হোয়াইল, যখন ফাইটিং ইন দ্য, যখন যুদ্ধ হচ্ছিল, কথা যুদ্ধ হচ্ছিল, এখানে করবেন ফ্রান্কো ফার্সিয়া ওয়ার, ফ্রান্কো ফার্সিয়ার যখন যুদ্ধটা হচ্ছিল সেখান থেকে রিমবাউন্ড যুদ্ধের ওয়ারের প্রথম এক্সপিরিয়েন্সটা পেয়েছিলেন। দ্য পোয়েম অ্যাজলিপ ইন দ্য ভ্যালি, দ্য পোয়েম অ্যাজলিপ ইন দ্য ভ্যালি ইজ অ্যান সনেট, অ্যাজলিপ ইন দ্য ভ্যালি হচ্ছে একটা সনেট, 14 লাইনের কবিতাকে বলা হচ্ছে সনেট। তাহলে অ্যাজলিপ ইন দ্য ভ্যালি হচ্ছে একটা সনেট। তারপরে বন্ধুরা দেখুন তিনেরটা, অ্যাজলিপ ইন দ্য ভ্যালি ইজ, অ্যাজলিপ ইন দ্য ভ্যালি ইজ অ্যান অ্যান্টি ওয়ার লিরিক, অ্যান অ্যান্টি ওয়ার রিলিক। তারপরে বন্ধুরা দেখবেন, দ্য টু ওয়ার্ড হুইচ ডেসক্রাইব দ্য ভ্যালি আর, দ্য টু ওয়ার্ডস মানে দুটি শব্দ, হুইচ মানে যেগুলি ডেসক্রাইব দ্য ভ্যালি আর সুমাল অ্যান্ড গ্রিনস, এই সুমাল অ্যান্ড গ্রিন শব্দটা ব্যবহার করা হয়েছে উপত্যকায়। দ্য টু ওয়ার্ড হুইচ ডেসক্রাইব দ্য ভ্যালি আর সুমাল অ্যান্ড গ্রিনস। পাঁচের প্রশ্নটা দেখবেন, দ্য ফ্রেজ লং ট্রেন্ড অফ সিলভার মিনস, দ্য ফ্রেজ লং স্ট্রিম অফ সিলভার মিনস, এখানে করবেন দ্য স্ট্রিম, দ্য স্ট্রিম ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম, from the mountain top stream the sun rays, sun rays, the expression from the mountain top stream the sun rays carries, the expression from the mountain top stream the sun rays carries an allusion, an allusion. আটের প্রশ্নটা দেখুন, the valley is filled with,
দ্য ভ্যালি ইজ ফিল উইথ সানলাইট। উপত্যকাগুলি সূর্যের আলোতেই পরিপূর্ণ হয়েছিল, পূরণ হয়ে গিয়েছিল। 9 প্রশ্নটা দেখুন, দ্য ডেড সোলজার ওয়াজ ভেরি ইয়ং, মানে মৃত সৈনিক ছিলেন খুব তরুণ, খুব যুবক। দ্য সোলজার ওয়াজ লাইং, মানে সৈনিকটি শুয়েছিলেন ওপেন মাউথ, মুখটাকে ওপেন করেই তিনি কিন্তু শুয়েছিলেন, ওপেন মাউথ। তারপরে 11টা দেখবেন, দ্য সোলজার পিলো ইজ মেড অফ, না সৈনিকটির বালিশটি তৈরি ছিল কিসের, না ফার্ন, এই ফার্নের, এই শব্দগুলো আমাদের কবিতার মধ্যে আছে, ফার্ন। দ্য সোলজার ওয়াজ লুকিং ফিল ইন দ্য, না সৈনিকটাকে বিবর্ণ দেখাচ্ছিল ওয়ার্ম গ্রিন সানসক বেড, না উষ্ণ সবুজ এবং সানসন বেডের মধ্যে, এই উষ্ণ সবুজ সানসন বেডের মধ্যেই সৈনিকটাকে বিবর্ণ লাগছিল। তারপরে প্রশ্নটা দেখুন, 13টা দেখবেন, নেচার ইজ ফিলিডেড টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, প্রকৃতি সৈনিকটাকে উষ্ণ রেখেছিলেন, গরম রেখেছিলেন। দেখুন এই প্রশ্নটার মধ্যে একটু খেয়াল করবেন, দেখুন 2022 সালে তো দিয়েছিল, 2019 সালে তো এসেছিল, এবং 2022 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2022 সালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দিয়েছে। দেখুন এই প্রশ্নটা দুবার এসেছে। তারপরে প্রশ্নটা দেখুন 14টা, দ্য সোলজার স্লিপ ইন সানলাইট, এই সানলাইট করবেন, সৈনিকটা সূর্যের আলোর মধ্যেই শুয়েছিলেন। এটা হচ্ছে সংসদ মক টেস্টের প্রশ্ন। দেখুন সংসদ মক টেস্ট, ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ ব্রিস্ট, তার বুকের উপর, একটা হাত সৈনিকটার বুকের উপর ছিল। দেখুন কবিতা এই লাইনগুলো আছে দেখবেন, দ্য ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ ব্রিস্ট, তার বুকের উপর, ব্রিস্ট বা চেস্ট। দ্য মার্ক অফ দ্য উন্ড অফ দ্য সোলজার আর, না ক্ষতর চিহ্নটি সৈনিকটির ইন হিজ সাইড, তার সাইডে ছিল, সৈনিকটির শরীরে যে উন্ডটা হয়েছিল, যে ক্ষতটা হয়েছিল সেটা তার সাইডেই ছিল। দ্য সোলজার লাইস ইন দ্য ভ্যালি বিকজ হি ইজ এ, না সৈনিকটি উপত্যকার মধ্যে শুয়েছিলেন কারণ তিনি ক্যাজুয়ালি অফ ওয়ার, তিনি যুদ্ধের শিকার হয়েছিলেন। তারপরে পর্যন্ত দেখবেন 18টা, ইন হুইচ লাইন অফ অ্যাজলিফ ইন দ্য ভ্যালি ডু উই কাম টু নো অফ দ্য সোলজার ডেথ, ইন হুইচ লাইন অফ অ্যাজলিফ ইন দ্য ভ্যালি ডু উই কাম টু নো অফ দ্য সোলজার ডেথ, মানে এখানে 14 লাইন, না কি বলছি যে আমরা জানতে পারি কোন লাইন, অ্যাজলিফ ইন দ্য ভ্যালি কবিতাটির মধ্যে কোন লাইনটির মধ্যে আমরা জানতে পারি যে সৈনিকটি মৃত, না 40 লাইন, 14 লাইনটা কবিতার মধ্যে 14 নম্বর লাইনটা আছে, ওই লাইনটা পড়েই আমরা বুঝতে পারি যে সৈনিকটি মৃত ছিল, ডেট ছিল। তো বন্ধুরা এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদের যে আরো দুটো কবিতা রয়েছে, সেলাই কম্পেয়ার ডে টু এ সামার্স ডে এবং দ্য পোয়েট্রি অফ আর্ট, এই দুটো কবিতা থেকে আপনাদের যে এমসিকিউ প্রশ্ন রয়েছে সেই এমসিকিউ প্রশ্নের সাজেশন দেবো। এবং আপনাদের যদি আপনাদের যে 6 নম্বরের প্রশ্ন থাকে, যদি সাজেশন লাগে, আপনাদের সাজেশন প্রয়োজন হয়, কিংবা এসিকিউ প্রশ্নের আপনাদের সাজেশন প্রয়োজন হয়, তাহলে কমেন্টে লিখবেন। সেই এসিকিউ এবং 6 নম্বর প্রশ্নের সাজেশন নিয়ে এর পরবর্তী ভিডিওগুলির মধ্যে আপনাদের এসিকিউ এবং 6 নম্বর প্রশ্নের সাজেশন দেবো।